আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কজ হচ্ছে ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিড, বা না, ভিটামিন বি 12 এবং ফলিক অ্যাসিড একসাথে ডেফিসিয়েন্সি হলেও কিন্তু আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে আমাদের যে ডিএনএ সিনথেসিস হয় ইউজুয়ালি ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিডের হেল্প নিয়ে। তো ইউজুয়ালি ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি ছাড়াও তাদের মেটাবলিজমেও যদি কোনো সমস্যা থাকে তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। ইউজুয়ালি আমাদের ডিএনএ সিনথেসিসের জন্য মেন সাবস্ট্রেট হচ্ছে ফলিক অ্যাসিড, এবং ভিটামিন বি 12 একটি কোফ্যাক্টর হিসেবে কাজ করে, মানে ভিটামিন বি 12 একটি কোফ্যাক্টর। তো এরা কি করে? এরা হচ্ছে আমাদের ব্লাডের হোমোসিস্টিন থেকে মিথিওনিনে কনভার্ট করে, মানে হোমোসিস্টিন থেকে মিথিওনিন তৈরি করে, যে মিথিওনিন হচ্ছে একটি ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। যার কারণে মিথিওনিন থেকে আমাদের টেট্রাহাইড্রোফোলেট তৈরি হয়। এই টেট্রাহাইড্রোফোলেট আলটিমেটলি কনভার্ট হয়ে থাইমিডিন মনোফসফেট তৈরি করে। এই থাইমিডিন মনোফসফেটটাই ডিএনএ তৈরি করে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমাদের এখানে ফলেট এবং ভিটামিন বি 12 দুইটা মিলে হোমোসিস্টিন থেকে মিথিওনিন তৈরি করতেছে। তো কথা হচ্ছে ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি যখন হবে তখন কিন্তু হোমোসিস্টিন থেকে মিথিওনিন আর তৈরি হবে না, যার কারণে ব্লাডে হোমোসিস্টিনের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তো আমরা যদি হাই প্লাজমা লেভেল অফ হোমোসিস্টিন পাই, আমরা ধরে নিব তার ডিএনএ সিনথেসিস ইম্পেয়ার্ড হচ্ছে, যার কজ হচ্ছে ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। তো ইউজুয়ালি যখন এই ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হবে তখন একটা সেলের নিউক্লিয়াসটার ম্যাচিউর হবে না, মানে নিউক্লিয়ার ম্যাচুরেশনটা অ্যারেস্ট হয়ে যাবে, বাট তার সাইটোপ্লাজমটা নর্মাল থাকবে। এই কন্ডিশনকে বলা হয় নিউক্লিওসাইটোপ্লাজমিক অ্যাসিনক্রোনি। ঠিক আছে, তো আমাদের এই ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য যে শুধুমাত্র রেড সেলের নিউক্লিয়াসই ডেভেলপ হবে না তা না, আমাদের শরীরের যত প্রলিফারেটিং সেল আছে সব সেলের নিউক্লিয়াস ডেভেলপমেন্টটাই অ্যারেস্ট হয়ে যাবে এবং ওই সেলগুলো সাইজে বড় হয়ে যাবে, যেটাকে বলা হয় মেগালোব্লাস্টোসিস। মানে পুরো বডিতেই মেগালোব্লাস্টোসিস দেখা যাবে। তো সব থেকে বেশি দেখা যাবে হচ্ছে আমাদের বাক্কাল মিউকোসা, টাং, স্মল ইন্টেস্টাইন, সার্ভিক্স, ভ্যাজাইনা অ্যান্ড ইউটেরাসে। তো আমাদের এইগুলোতে নর্মালি দেখা যায়, বাট সব থেকে বেশি হয় হচ্ছে আমাদের বোন ম্যারোতে, কারণ আমাদের প্রলিফারেশন সব থেকে বোন ম্যারোতে কিন্তু বেশি হয়। ঠিক আছে, তো ইউজুয়ালি বোন ম্যারোতে যখন আমাদের সেলটা ম্যাচিউর হতে পারছে না, মানে নিউক্লিয়ার ম্যাচুরেশন করতে পারতেছে না, তো সেলটা ডেভেলপমেন্টের একটা স্টেজে এসে অ্যারেস্টেড হয়ে যাবে এবং বোন ম্যারোতেই তারা মারা যাবে। তো আলটিমেটলি তখন বোন ম্যারোতে একটা ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস হবে, যার কারণে বোন ম্যারো অনেক এক্সপ্যান্ডেড হবে এবং হাইপার সেলুলার হয়ে যাবে। তো ইউজুয়ালি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে আমরা বোন ম্যারোতে কি পাই? বোন ম্যারোতে হচ্ছে হাই এক্সপ্যান্ডেড হাইপার সেলুলার বোন ম্যারো পাই। ঠিক আছে, তো এছাড়াও বোন ম্যারোতে আমরা আর্লি নিউক্লিয়েটেড রেড সেল প্রিকারসরও পাইতে পারি। তাছাড়া আমাদের বোন ম্যারোর মধ্যে হেমোলাইসিস ডেভেলপ করে তখন। ঠিক আছে, তো আমাদের বোন ম্যারোর মধ্যে হেমোলাইসিস ডেভেলপ করার জন্যে বোন ম্যারোর মধ্যে আমরা রেস্ট বিলিরুবিন এবং ল্যাকটেজ ডিহাইড্রোজিনেস পাই। এখন কথা হচ্ছে আমাদের যে কোনো হিমোলাইটিক অ্যানিমিয়াতেই তো হিমোলাইসিস হয়, তাই না? হিমোলাইসিস হলেও তো আমরা ব্লাডে বিলিরুবিন বা ল্যাকটেজ ডিহাইড্রোজিনেস পাই, বাট এটা যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নাকি হিমোলাইটিক অ্যানিমিয়া সেটা ডিফারেন্সিয়েট কিভাবে করব? মেন ডিফারেন্সিয়েট হচ্ছে রেটিকুলোসাইটোসিস। নর্মাল হিমোলাইটিক অ্যানিমিয়াতে ব্লাডে রেটিকুলোসাইটোসিস পাবো, বাট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে আমরা ব্লাডে কোনো রেটিকুলোসাইটোসিস পাবো না। বাট আমাদের বোন ম্যারো এবং ব্লাডে বিলিরুবিন বেশি থাকবে, এলডিএইচও বেশি থাকবে। ঠিক আছে, এছাড়াও মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে আয়রন এর স্টোরেজটাও বেড়ে যাবে, কারণ হিমোলাইসিস হচ্ছে আয়রনটা তো কাজে লাগাতে পারছে না তার। ঠিক আছে, মানে আরবিসি তো আমার নিউক্লিয়াস ম্যাচুরেশন হচ্ছে না, তো আয়রনই তো কাজে লাগবে না, যার কারণে আয়রন স্টোরেজ বেড়ে যাবে। এছাড়াও আমরা যদি রেড সেল দেখি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে রেড সেলটা মেগালোব্লাস্ট হবে, মানে সাইজে বড় হবে, লার্জ হবে এবং অভাল হবে। এছাড়াও নিউক্লিয়ার রিমিনেন্টও আমরা পাইতে পারি রেড সেলের মধ্যে। এছাড়াও আমরা ডাব্লিউবিসিতে কিছু চেঞ্জ দেখতে পারি। কি চেঞ্জ পাই ডাব্লিউবিসিতে? মানে আমাদের যেই বোন ম্যারোতে ইমম্যাচিউর গ্রানুলোসাইট প্রিকারসার থাকে
ওইগুলোর যেই নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসগুলো সাইজে অনেক বড় হয়ে যায়, যেটাকে বলা হয় সসেজ শেপ নিউক্লিয়াস, যার কারণে ওই কন্ডিশনটাকে বলা হয় জায়ান্ট মেটামাইলোসাইটস। তো আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে বোন ম্যারোতে জায়ান্ট মেটামাইলোসাইটস পাবো। এছাড়াও আমাদের নিউট্রোফিলেও আমরা জানি নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিয়াসটা ইউজুয়ালি মানে মাল্টিলোব থাকে, ঠিক আছে, অনেকগুলো লোবই ইউজুয়ালি থাকে। তো কথা হচ্ছে যখন এই নিউক্লিয়াসের ডেভেলপমেন্ট অ্যারেস্ট হচ্ছে, নিউট্রোফিলের নিউক্লিয়াসটা কিন্তু ঠিকমতো আর ডেভেলপ করতে পারবে না, যার কারণে ওই নিউট্রোফিলের নিউক্লিয়াসটা আরো বেশি হাইপার সেগমেন্টেশন হয়ে যাবে। ইউজুয়ালি 6টার বেশি আমরা নিউক্লিয়ার লোব পাবো, ঠিক আছে। তাছাড়া প্যানসাইটোপেনিয়াও ডেভেলপ করতে পারে। তো কথা হচ্ছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে আদার অ্যাসোসিয়েটেড কিছু আমরা সাইন সিমটমস পাই, সেটা হচ্ছে নিউরোলজিক্যাল সিমটমস। এটা 40% কেজে আমরা পেয়ে থাকি। তো ভিটামিন বি 12 আসলে কি করে, মানে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হলে আমাদের স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভ, অপটিক নার্ভ এবং সেরেব্রাম, এই 4টা জায়গার মাইলিনেশনটা নষ্ট হয়ে যায়, মানে ডিমাইলিনেশন হয়, ঠিক আছে। ইউজুয়ালি ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্য আমাদের সেন্সরি সেন্সেশনটা লস হয়, মানে সেন্সরি লস হয়, মোটর লস হয় না। তো সেন্সরি লস হয়, এছাড়াও পেরিফেরাল প্যারেস্থেসিয়া বা গেটের অ্যাটাক্সিয়াও দেখা যায়। তো এছাড়াও মানে সেন্সরি লস যে হচ্ছে, এটা কিন্তু আমরা ভিটামিন বি 12 সাপ্লিমেন্টেশন দিয়ে তাইলে আমরা রিকভার করতে পারি। তো এবার আসি ভিটামিন বি 12। তো ভিটামিন বি 12 আর ফলিক অ্যাসিড দুইটার মধ্যে মেন পার্থক্য হচ্ছে আমরা ভিটামিন বি 12 কিন্তু এনিমেল প্রোটিনে পাই, আর ফলিক অ্যাসিড হচ্ছে আমরা ভেজিটেবলে পাই। এই দুইটা ডিফারেন্স, ঠিক আছে। তো ইউজুয়ালি আমরা নর্মাল ডায়েটে যা খেয়ে থাকি, ফিট, মিশ, এই মিট, ফিশ, এগ, মিল্ক, এইগুলা ইউজুয়ালি 5 to 30 মাইক্রোগ্রাম ভিটামিন বি 12 প্রোভাইড করে থাকে। এছাড়াও অ্যাডিশনাল 1 মাইক্রোগ্রাম আমাদের রিকোয়ারমেন্ট হতে পারে, মানে এইগুলো খাইলে এছাড়াও প্লাস মানে আরো 1 গ্রাম আমরা বেশি পাইতে পারি, এখানে এটাই বলছে। তো ইউজুয়ালি আমাদের ভিটামিন বি 12 কিভাবে অ্যাবজর্পশন হয় বা কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা জানি। সেটা হচ্ছে আমাদের দুইটা জিনিস আগে জানতে হবে। পিএইচ, আমাদের একটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ আর একটা হচ্ছে অ্যালকালাইন পিএইচ। একটা অ্যাসিডিক পিএইচ যেটা হচ্ছে গ্যাস্ট্রিক পিএইচ, আর অ্যালকালাইন পিএইচ যেটা হচ্ছে 8। দুইটা পিএইচ আমাদেরকে জানতে হবে। তো কথা হচ্ছে আমরা যখন কোনো ফুড খাইলাম, যেই ফুডে ভিটামিন বি 12 থাকে, ওটা যখন স্টোমাকে যাবে, আমাদের স্টোমাকের পিএইচটা অ্যাসিডিক পিএইচ। ওই স্টোমাকে কি হবে, কিছু গ্যাস্ট্রিক এনজাইম রিলিজ হবে। ওই গ্যাস্ট্রিক এনজাইমটা কি করবে, ওই ফুড থেকে ভিটামিন বি 12টা বের করে আনবে। বের করে আনার পরে একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করাবে, যেই ক্যারিয়ার প্রোটিনকে বলা হয় আর প্রোটিন, ঠিক আছে। তো আলটিমেটলি আর প্রোটিনের সাথে ওই ভিটামিন বি 12টা বাইন্ড করে থাকবে। এখন কথা হচ্ছে বাইন্ড করে থাকলেই তো হবে না, ওটা ব্লাডে যাইতে হবে। এখন ব্লাডে যাওয়ার জন্য তখন আবার অ্যালকালাইন পিএইচ লাগে। তো অ্যালকালাইন পিএইচ টা ইউজুয়ালি কখন তৈরি হয়, যখন হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক এমটিং হয় এবং মানে স্টোমাকের কন্টেন্ট কমে যায় এবং প্যানক্রিয়াটিক সিক্রেশন বেড়ে যায়, তখন আমাদের পিএইচ বেড়ে যাবে। তো যখন এই পিএইচটা বেড়ে যাবে, তখন কি হবে, আমাদের গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ হবে। তো ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের সাথে তখন আবার কি করবে, এই আর প্রোটিনের সাথে যেই ভিটামিন বি 12 বাইন্ড করেছিল, পিএইচ যখন বাড়বে এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ হবে, তখন কি হবে, এই আর প্রোটিনকে ভিটামিন বি 12 ছেড়ে দেবে। ছেড়ে পিএইচ 8-এ সেটা গিয়ে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করবে, মানে এইখানে হচ্ছে সুইচ হবে একটা, যার কারণে ভিটামিন বি 12টা আর প্রোটিনকে ছেড়ে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করবে, ঠিক আছে। তো বাইন্ড করলো, তো বাইন্ড করার পর কি হবে, বাইন্ড করার পরে এই ভিটামিন বি 12 ইন্ট্রিনসিক ফ্যাক্টর কমপ্লেক্সটা ইন্টেস্টাইন দিয়ে নিচে যাইতে থাকবে, যাইতে যাইতে ওটা টার্মিনাল আইলিয়ামে আসবে। টার্মিনাল আইলিয়ামে আসার পরে একটা স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরে ওই ভিটামিন বি 12টা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের ব্লাডে যাবে। তো ব্লাডে যাওয়ার পরে ওটা আবার ট্রান্সকোবালামিন 2 এর সাথে বাইন্ড করবে। ভিটামিন বি 12 যেটা, ট্রান্সকোবালামিন 2 হচ্ছে একটি ট্রান্সপোর্ট প্রোটিন যেটা লিভারে প্রডিউস হয়। তো এই ট্রান্সকোবালামিন
টু এর সাথে বাইন্ড করে এটা ভিন্ন টিস্যুতে চলে যাবে ভিটামিন বি টুয়েলভ, ঠিক আছে। তো ইউজুয়ালি এই ভিটামিন বি টুয়েলভ সব থেকে বেশি স্টোর থাকে আমাদের লিভার টিস্যুতে, যেটা হচ্ছে 3 বছর পর্যন্ত আমাদের ভিটামিন বি টুয়েলভ যদি আমরা না খাই, তাও 3 বছর পর্যন্ত ওটা আমাদেরকে ভিটামিন বি টুয়েলভ প্রোভাইড করতে পারবে, মানে লিভার প্রোভাইড করতে পারবে। তো কথা হচ্ছে লিভার একা না, আমাদের এখানে যে বাইলটা রিলিজ হয় এই বাইলেও ভিটামিন বি টুয়েলভ থাকে, যেটা এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে বারবার ব্লাডে আসে, একটা সাইকেলে চলতে থাকে, ঠিক আছে। তো এই দুইটা মিলে 3 বছর আমাদের ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হবে না আমরা যদি ভিটামিন বি টুয়েলভ নাও খাই। তো ইউজুয়ালি ভিটামিন বি টুয়েলভ কারোর ডেফিসিয়েন্সি হয়েছে কিনা এটা ডিটেক্ট করার জন্য আমরা ব্লাডে ভিটামিন বি টুয়েলভ দেখব, যেটা কোবালামিন নামে পরিচিত। আমরা ভিটামিন বি টুয়েলভ দেখতে পারি ব্লাডে, যেটা হচ্ছে ডায়াগনস্টিক এবং ফার্স্ট লাইন টেস্ট। এছাড়া আরও কিছু টেস্ট করতে পারি, যার মধ্যে আছে প্লাজমা হোমোসিস্টিন, আগেই বলেছি। এছাড়াও মিথাইল ম্যালোনিক অ্যাসিড, হলো ট্রান্সকোবালামিন, এই তিনটা দেখেও আমরা ডিটেক্ট করতে পারি। বাট আইডিয়াল হচ্ছে ভিটামিন বি টুয়েলভ। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ কিন্তু আমরা ব্লাডে ডিটেক্ট করে, মানে ব্লাড এক্সামিনেশন করে যদি দেখি কম, তাইলে ধরে নিই ভিটামিন বি টুয়েলভ কম। বাট ফলেটের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা। ফলেটটা আমরা অবশ্যই রেড সেলে কতটুকু ফলেট আছে ওটা আমরা ডিটেক্ট করে দেন ডেফিসিয়েন্সি বের করি, কারণ ফলেটটা হচ্ছে হালকা ফুডের রেসপন্সেই প্লাজমাতে ভ্যারিয়েশন হতে পারে, ঠিক আছে। তো ইউজুয়ালি ভিটামিন বি টুয়েলভ কিছু ফিজিওলজিক্যাল কেজে কম হতে পারে, যেমন আমাদের নর্মাল প্রেগনেন্সি। একজন প্রেগনেন্ট লেডির ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি থাকতে পারে, ইউজুয়ালি তার লাস্ট ট্রাইমিস্টারে 150 ন্যানোগ্রাম পার লিটারের কমে চলে আসতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 5 থেকে 10% ক্ষেত্রে সেটা 100 ন্যানোগ্রাম পার লিটারেরও নিচে চলে আসে। এছাড়াও যেই সব পেশেন্টরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাদেরও ভিটামিন বি টুয়েলভ কমতে পারে, মানে ভিটামিন বি টুয়েলভ কমতেছে প্রেগনেন্সি, ওসিপি, এই দুইটাই কিন্তু ভিটামিন বি টুয়েলভ কমে যায়। এছাড়াও আমরা যেসব পেশেন্টের মাল্টিপল মাইলোমা আছে তাদের ব্লাডে অনেক প্যারাপ্রোটিন থাকে, যার কারণে ভিটামিন বি টুয়েলভটাও আমরা রেজাল্ট কম পাই, ঠিক আছে। তো কোনো পেশেন্টের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ায় আমরা কি কি সাইন সিমটমস পাবো? তো প্রথমে চলে আসি সিমটমস। পেশেন্ট হচ্ছে ম্যালাইস ডেভেলপ করে, পেশেন্টের ব্রেথলেসনেস থাকে, মানে নর্মালি একটা অ্যানিমিয়ার ক্লাসিক্যাল সিমটমস তো আমরা পাবোই। এছাড়াও মেগালোব্লাস্টিকে আমরা প্যারেস্থেসিয়া পাবো, কারণ তার ভিটামিন বি টুয়েলভ কম, তার সেন্সরি নিউরোপ্যাথি বা সেন্সরি নামনেস ডেভেলপ করছে, তার শোর মাউথ পাবো, ওয়েট লস থাকবে, ইম্পটেন্সি থাকবে। এছাড়াও তার পুর মেমোরি থাকবে, ডিপ্রেশন থাকবে, পার্সোনালিটি চেঞ্জ থাকবে, হ্যালুসিনেশন থাকবে, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকবে। কারণ আমরা জানি এই ভিটামিন বি টুয়েলভ আমাদের সেরেবেলাম অপটিক নার্ভে ডিমাইলিনেশন করে দিচ্ছে, তাই না? তো এইগুলো বড় একটা ইফেক্ট। সাইন কি পাবো? টাংটা স্মুথ থাকবে, অ্যাঙ্গুলার সিলিওসিস থাকবে, ভিটিলিগো থাকবে, মানে স্কিনটা সাদা সাদা হয়ে যাবে, স্কিন পিগমেন্টেশন থাকবে, হার্ট ফেইলার এবং পাইরেক্সিয়া থাকতে পারে। তো কথা হচ্ছে আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কোনো পেশেন্টের কি কি ইনভেস্টিগেশন দিব এবং তাদের ফাইন্ডিংসটা কি হবে। তো প্রথমেই দেখব হিমোগ্লোবিন, যেহেতু এটা একটা অ্যানিমিয়া, তার হিমোগ্লোবিন অবশ্যই কমে যাবে। তার এমসিভি, মেগালোব্লাস্ট মানে আরবিসি সাইজ বড়, মানে এমসিভি বেশি থাকবে, এটা 120 ফেমটোলিটারেরও বেশি থাকে ইউজুয়ালি। ইরাথ্রোসাইট কাউন্ট, এখানে তো আমরা বলছি বোন ম্যারোতে আরবিসিটা ভেঙে যায়, হ্যাঁ, ডাই হয়ে যায়, ইউজুয়ালি মারা যায়, যার কারণে আমরা আরবিসির কাউন্টটা এখানে কম পাবো, লো পাবো। এবার ব্লাড ফিল্ম খুবই ইম্পর্টেন্ট, ব্লাড ফিল্মে আমরা পাবো ওভাল ম্যাক্রোসাইটোসিস, পয়ক্লোসাইটোসিসও পাইতে পারি, রেড সেল ফ্র্যাগমেন্টেশন পাইতে পারি। এছাড়াও হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাই। রেটিকুলোসাইট এইখানে খুবই ইম্পর্টেন্ট। হিমোলাইসিস এবং এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ডিফারেন্স হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট। ইউজুয়ালি হিমোলাইসিসের রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যায় এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে রেটিকুলোসাইট অনেক কমে যাবে। লিউকোসাইট, প্লাটিলেট দুইটাই কমে যাবে, ঠিক আছে। এটা প্যাথোলজির ভাষায় হচ্ছে ইউজুয়ালি হাইপার সেলুলার বোন ম্যারো যখন তৈরি হয়, মানে এত পরিমাণে রেড সেল ওইখানে ডেড হতে হতে জমা হয় যে আলটিমেটলি ওই ডেড ফ্র্যাগমেন্ট অফ রেড সেল এই ডাব্লিউবিসি প্লাটিলেটের ডেভেলপমেন্টকেও সাপ্রেস করে দেয়, মানে এত বেশি জায়গা নেয় যে প্লাটিলেট লিউকোসাইট তৈরি হতে পারে না, যার কারণে দুইটাই কমে যায়।
বোন ম্যারোতে আমরা দেখব সেলুলারিটি বেড়ে যায়, জায়ান্ট মেটামাইলোসাইট পাবো এবং প্যাথোলজিক্যাল নন রিং সিডারোব্লাস্ট পাবো। আমরা কিন্তু বোন ম্যারোতে সিডারোব্লাস্ট পাবো, যেটা হচ্ছে প্যাথোলজিক্যাল এবং নন রিং, বাট সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ায় কিন্তু আমরা রিং সিডারোব্লাস্ট পাই। ঠিক আছে, এছাড়াও আমরা মেগালোব্লাস্টিক চেঞ্জ পাবো এরিথ্রাইট সিরিজে, এছাড়াও ডিসপ্লাস্টিক মেগাক্যারিওসাইটস পাবো এবং আয়রন স্টোরেজ বেড়ে যাবে বোন ম্যারোতে। এবার আসে সেরাম ফেরিটিন বেড়ে যাবে, এলডিএইচও বেড়ে যাবে। এবার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ায় যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হচ্ছে তার কিছু নিউরোলজিক্যাল ফাইন্ডিং পাই। ফাইন্ডিংসগুলো কি কি? তো ফাইন্ডিং পেরিফেরাল নার্ভে দেখতে পারি, যেহেতু নিউরোলজিক্যাল আমরা নিউরনে দেখছি, মানে পেরিফেরাল নার্ভে, সেরেবেলামে, স্পাইনাল কর্ড, অটোনমিক কোনো ফিচার। তো প্রথমে পেরিফেরাল নার্ভে আমরা প্যারেস্থেসিয়া পাই টু টাইপের, একটা হচ্ছে গ্লোব অ্যান্ড স্ট্রোকিং প্যারেস্থেসিয়া, গ্লোব অ্যান্ড স্ট্রোকিং প্যারেস্থেসিয়া খুবই ইম্পর্টেন্ট। এছাড়া অ্যাঙ্কেল রিফ্লেক্সটা অনেক কমে যায়, মানে লস হয়ে যায়, অ্যাঙ্কেল রিফ্লেক্সটা ইউজুয়ালি লস হয়। স্পাইনাল কর্ডে আমরা সাব অ্যাকুট কম্বাইন ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড পাবো। এই ক্ষেত্রে পোস্টেরিয়র কলামকে এফেক্ট করে বলে আমরা ভাইব্রেশন এবং প্রোপিওসেপশনটা কম পাবো, এবং কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টকে যদি এফেক্ট করে সেই ক্ষেত্রে আপার মোটর নিউরন সাইন পাইতে পারি। সেরেবেলামে এফেক্ট করে বলে আমরা ডিমেনশিয়া অপটিক অ্যাট্রফি পাই, মানে ডিমেনশিয়া মানে তার মেমোরি লস হয়ে যাচ্ছে এবং চোখে তার কম দেখতেছে, অটোনমিক নিউরোপ্যাথিও পাইতে পারি। এখন আসি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কজ। ইউজুয়ালি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কজকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। প্রথম হচ্ছে ডায়েটারি ডেফিসিয়েন্সি, এছাড়া গ্যাস্ট্রিক কোনো প্যাথোলজি থাকলে, অথবা পার্নিশিয়াস অ্যানিমিয়া, অথবা স্মল বাওয়েলের কোনো প্যাথোলজি থাকলে। তো প্রথমে আসি ডায়েটারি ডেফিসিয়েন্সি। আমরা জানি যে ভিটামিন বি12 ইউজুয়ালি অ্যানিমেল প্রোটিনে পাওয়া যায়। তো যেসব পিপল স্ট্রিক্ট ভেগানস, মেনলি সন্ন্যাসী বা মনক যারা জঙ্গলে থাকে, ওরা তো ভেজিটেবলসই বেশি খায়, তো ওদের ক্ষেত্রে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি দেখা যায়। এটা যে কোনো মানে এজেই পাওয়া যাইতে পারে, তবে স্ট্রিক্ট ভেগানসদের ক্ষেত্রে 10 থেকে 80 বছরের মধ্যে ইউজুয়ালি সাইন সিমটমস হচ্ছে কমন। এবার আসি গ্যাস্ট্রিক প্যাথোলজি। আমরা জানি ভিটামিন বি12টা ফুডে থাকলে ওটা ফুড থেকে বের করে ইউজুয়ালি নর্মাল গ্যাস্ট্রিক অ্যাসিড, তাই না? নর্মাল গ্যাস্ট্রিক পিএইচে এটা বের হয়। বাট যেসব পেশেন্টের হাইপোক্লোরাইড্রিয়া, ইউজুয়ালি হাইপোক্লোরাইডিয়া এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে কমন। এছাড়াও যাদের গ্যাস্ট্রিক সার্জারি আছে তাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কম থাকে, যার কারণে এই ভিটামিন বি12 ফুড থেকে রিলিজ হতে পারে না। এছাড়া যেসব পেশেন্টের টোটাল গ্যাস্ট্রেক্টমি, তাদের ক্ষেত্রে 5 বছরের মধ্যেই ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি দেখা যায় টোটাল গ্যাস্ট্রেক্টমি হলে। তো এই ক্ষেত্রে দেখা যায় শুধু ভিটামিন বি12 না, আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, কারণ গ্যাস্ট্রিকটমি মানে স্টোমাকই নাই, তো সেই ক্ষেত্রে আয়রনটাও ইউজুয়ালি আর অ্যাবজর্পশন হয় না। তো এদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি করব? যেসব পেশেন্টের টোটাল গ্যাস্ট্রিকটমি তাদের আমরা লাইফ লং ভিটামিন বি12 ইনজেকশন দিব 3 মাস পর পর, ঠিক আছে? আবার কিছু পেশেন্ট আছে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, তো যেসব পেশেন্টের পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি তাদের 10 থেকে 20% পাবলিকের 5 বছরের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি, সরি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে, ঠিক আছে? তো যেই সব পেশেন্টের পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি তাদের 80% পিপলেরই হয় না, যদি হয় সেটা হচ্ছে 10 থেকে 20% পেশেন্টের, যাদের 5 বছর মানে 5 বছরের মধ্যে আয়রন এবং ফলিক অ্যাসিড দুইটা আয়রন এবং ভিটামিন বি12 দুইটা ডেফিসিয়েন্সি দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি করব? এই ক্ষেত্রে আমরা যে ভিটামিন বি12 ইনজেকশন টোটাল গ্যাস্ট্রেক্টমি পেশেন্টের ক্ষেত্রে 3 মাস পর পর দিচ্ছিলাম, মানে বছরে 4টা। আর পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমির ক্ষেত্রে আমরা বছরে একটা দিব, অ্যানুয়াল ইনজেকশন, মানে বছরে একটা করে। এবার আসে পার্নিশিয়াস অ্যানিমিয়া। তো পার্নিশিয়াস অ্যানিমিয়া হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। এই ক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের এগেনস্টে অটো অ্যান্টিবডি প্রডিউস হয়, যার কারণে গ্যাস্ট্রিক মিউকোসা অ্যাট্রোফাইড হয়ে যায়, প্যারাইটাল সেল লস হয়ে যায়, আলটিমেটলি ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি দেখা যায়। তো ইন্ট্রিনসিক ফ্যাক্টর না থাকলে আমরা ডায়েটারি যত ভিটামিন বি12 খাই তার 1%-এরও কম অ্যাবজর্ব হয়। ইউজুয়ালি 1 লাখ পপুলেশনের মধ্যে 25 জনেরই 40 বছরের পরে পার্নিশিয়াস অ্যানিমিয়া ডেভেলপ করে, বাট 60 বছরের পরে সেটা আর কি অনেক বেশি।
তো ইউজুয়ালি যেসব পেশেন্টের আদার কোনো অটো ইমিউন ডিজিজ আছে তাদের ক্ষেত্রে পার্নিশিয়াস অ্যানিমিয়াটা বেশি হয়ে থাকে, যেমন যেসব পেশেন্টের হাশিমটোস থাইরয়েডাইটিস, গ্রেভ ডিজিজ, ভিটিলিগো বা অ্যাডিশনস ডিজিজ আছে তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তাদের ক্ষেত্রে পার্নিশিয়াস অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। তো পার্নিশিয়াস অ্যানিমিয়া আছে কিনা সেটা ডিটেক্ট করার ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে অ্যান্টি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি। অ্যান্টি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি ডিটেক্ট করে আমরা যদি পাই ব্লাডে তাইলে তো বুঝেই ফেলবো তার হচ্ছে ইউজুয়ালি পার্নিশিয়াস অ্যানিমিয়া আছে। এছাড়াও অ্যান্টি প্যারাইটাল সেল অ্যান্টিবডি ডিটেক্ট করেও বের করা যায়, বাট এটা 90% পেশেন্ট মানে 90% পেশেন্টের ক্ষেত্রে এটা কমন থাকে, মানে অ্যান্টিপ্যারাইটাল সেল অ্যান্টিবডি যেটা 90% পেশেন্টের ক্ষেত্রে আমরা পাইতে পারি, বাট এটা 60 ইয়ার্সের পরে নর্মাল ফিমেলসে ডেভেলপ করে 20% ক্ষেত্রে, মানে 20% ফিমেলের 60 বছরের পরে অ্যান্টি প্যারাইটাল সেল অ্যান্টিবডি নর্মালি ডেভেলপ করে। তো এই ক্ষেত্রে কি হয়, অ্যান্টি প্যারাইটাল সেল আমরা যদি ডিটেক্ট করি তাইলে সেটা যদি পজিটিভ পাই সেটা অবশ্যই ডায়াগনস্টিক না, আবার নেগেটিভ পাইলেও সেটা পার্নিশিয়াস অ্যানিমিয়া নাও হতে পারে, ধরেও নিতে পারি। মানে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্টি প্যারাইটাল সেল অ্যান্টিবডি ফার্স্ট ডায়াগনস্টিক না, এটা আমরা সেকেন্ড অপশনে রাখছি। এটা আসলে রিলায়েবল না। আগে একটা টেস্ট করা হতো, সেটা হচ্ছে শিলিং টেস্ট। এই ক্ষেত্রে একটা পেশেন্টের রেডিও লেভেল ভিটামিন বি 12 ওরালি দেয়া হতো, দেওয়ার পরে তার রেসপন্সটা দেখা হতো। আলটিমেটলি আবার কিছুক্ষণ পরে আবার রেডিও লেভেল ভিটামিন বি 12 দিয়ে তাকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর দিয়ে দেওয়া হতো ওরালি, এবং রেসপন্সটা আবার দেখা হতো, দুইটা কম্পেয়ার করা হতো। কিন্তু বর্তমানে এটা করা হয় না, কারণ ভিটামিন বি 12 যেটা রেডিও লেভেল ওটার ইউজুয়ালি অনেক প্রিকাউশন মেনটেন করতে হয়, তাছাড়া ইন্ট্রিনসিক ফ্যাক্টরও কমে যাচ্ছে অ্যাভেলেবিলিটি আস্তে আস্তে, এই জন্যে এটা আসলে করা হয় না। এবার আসি স্মল বাওয়েল প্যাথোলজি। ইউজুয়ালি 1/3 পেশেন্টের যাদের প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি আছে, মানে যেই সব পেশেন্টের প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি আছে তার 1/3 পার্সনেরই কি হয়, এই ভিটামিন বি 12টা আর প্রোটিন থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টরে সুইচ করতে পারে না। ঠিক আছে, যার কারণে ইউজুয়ালি ব্লাডে ভিটামিন বি 12টা কম পায়, বাট টিস্যুতে কিন্তু ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি নাও থাকতে পারে এই ক্ষেত্রে। তাছাড়া যেসব পেশেন্টের মোটিলিটি ডিসঅর্ডার বা হাইপোগামাগ্লোবিনিমিয়া আছে তাদের ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়াল গ্রোথ অনেক বেশি, তো এই ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া ভিটামিন বি 12টা অনেক বেশি ইউজ করে। তো এই ক্ষেত্রে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে, সেসব পেশেন্টের আমরা নর্মালি অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে পারি। এছাড়াও ফিশ টেপওয়ার্মের জন্য ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হতে পারে। তাছাড়া স্মল ইন্টেস্টাইনে যদি ইনফ্ল্যামেটরি ডিজিজ সাচ অ্যাজ ক্রোনস ডিজিজ হয় সেই ক্ষেত্রে হতে পারে। তো ক্রোনস ডিজিজের ট্রিটমেন্ট আমরা সার্জারি করব, মানে সার্জারি করে ওই অ্যাফেক্টেড পার্টটা আমরা ফেলে দিব বা ডিসেক্ট করব বা রিজলভ করব, এইটাই বুঝাইছে আর কি। এখন চলে আসি ফলেট। তো প্রথমে ফলেট অ্যাবজর্পশন। আমাদের ফলেটের মেন সোর্সই হচ্ছে প্লান্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। এছাড়াও আমরা কিন্তু প্রোটিন থেকে পাইতে পারি, ইউজুয়ালি ডায়েটারি লিফি ভেজিটেবলস সাচ অ্যাজ স্পিনাচ, ব্রোকলি। অ্যাকচুয়ালি আমরা যেটা আসলে ফুলকপির মতো দেখি ওটাই আসলে বুঝাইছে লেটুস। ফ্রুটস যেমন হচ্ছে বানানাস, মেলনস, এছাড়াও অ্যানিমেল প্রোটিন যেমন লিভার, কিডনি, এগুলো হচ্ছে রিচ সোর্স। ইউজুয়ালি আমরা যতটুকু ডায়েটারি খেয়ে থাকি, ডায়েটারি ফুডের 50 মাইক্রোগ্রামই ফলেট থাকে, বাট আমরা যদি বেশি কুকিং করি ওই ফুডটাকে তাহলে কিন্তু ফলেট ডিস্ট্রয় হয়ে যায়। তো ইউজুয়ালি ডায়েটারি ফোলেট হচ্ছে পলিগ্লুটামেটস হিসাবে থাকে। তো এই পলিগ্লুটামেটসটা কনভার্ট হয় মনোগ্লুটামেটস ইন দ্য আপার স্মল বাউল। দেন এই পলিগ্লুটামেটস থেকে মনোগ্লুটামেটসে কনভার্ট হয়ে আপার স্মল বাউলে সেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে প্লাজমাতে চলে আসে, এবং প্লাজমাতে অ্যালবুমিনের সাথে এটা খুবই লুজলি বাইন্ডস করে। আর এই ফোলেটটার এন্টারহেপাটিক সার্কুলেশনটা অনেক ভালো, বাট এর বডিতে স্টোরেজ খুবই কম। আমাদের ফোলেট স্টোরেজ খুবই কম, যার কারণে কারোর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে 3 উইকসের মধ্যেই ওই পেশেন্টের ফলেট ডেফিসিয়েন্সির ম্যানিফেস্টেশন দেখা যাবে। বাট আমরা ভিটামিন বি 12 এর ক্ষেত্রে কিন্তু বলেছি যে কেউ যদি না খায়
ভিটামিন বি টুয়েলভ, তার 3 বছর পর্যন্ত কিন্তু লিভার মানে তার ওই গ্যাপটা পূরণ করে দিবে, মানে 3 বছরের মধ্যে তার ডেফিসিয়েন্সি আমরা পাবো না। এবং ফলেটের ক্ষেত্রে উইকের মধ্যে আমরা ওই ডেফিসিয়েন্সি সাইন সিমটমস পাবো, অবশ্যই ফলেট ডেফিসিয়েন্সি। তো ফলেট ডেফিসিয়েন্সি নর্মালি যেসব পেশেন্ট অনেক বয়স্ক এবং সাইকিয়াট্রিক সমস্যা আছে, এবং যাদের মানে বয়স্ক পেশেন্ট উইথ গাট ডিজিজ বা ম্যালিগনেন্সি আছে, তাদের ফলেট ডেফিসিয়েন্সি সব থেকে বেশি দেখা যায়। এছাড়াও প্রেগনেন্সি ইনডিউস ফলেট ডেফিসিয়েন্সিটা অনেক কমন। প্রেগনেন্সি ইনডিউস ফলেট ডেফিসিয়েন্সি মোস্ট কমন কজ অফ মেগালোব্লাস্টোসিস। তো এই প্রেগনেন্সি ইনডিউস ফলেট ডেফিসিয়েন্সি সব থেকে বেশি হয় যদি ওই মানে মাটার টুইন্স প্রেগনেন্সি মাল্টিপ্যারিটি বা হাইপারিমেসিস গ্রাভিডারাম থাকে। তো এছাড়া ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাইলেও কিন্তু ফলেট ডেফিসিয়েন্সি হয়। তাছাড়া অ্যানোরেক্সিয়া, অ্যালকোহল, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগেও রিডিউস হয়। তো আমরা হচ্ছে ডায়েটারি ফলেট খাওয়ার পরে ব্লাডে কিন্তু ফলেট আমরা মেজার করি না, মানে কোনো পেশেন্টের ফলেট ডেফিসিয়েন্সি হয়েছে কিনা এটা মেজার করার জন্য আমরা কখনোই পেরিফেরাল ব্লাড দেখি না। কারণ কি, একটা পার্সন যদি ডায়েট মানে ফুড খায়, তার ডায়েটের ফলেটটা সরাসরি ব্লাডে গিয়ে ওই ডেফিসিয়েন্সিটা পূরণ করবে। তো এই ক্ষেত্রে কারো ফলেট ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, যে ফলেট ডেফিসিয়েন্সির জন্যই তার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে কিনা, এটা ডিটেক্ট করার জন্য আমরা রেড সেল ফলেট লেভেলটা দেখি। তো এবার চলে আসি ম্যানেজমেন্ট অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, কিভাবে ম্যানেজমেন্ট করব। তো ম্যানেজমেন্টের আগে আমরা ফলেট ডেফিসিয়েন্সির কজটা দেখে নিই। ফলেট ডেফিসিয়েন্সির কজ হচ্ছে ডায়েটের ক্ষেত্রে হতে পারে, ম্যাল অ্যাবজর্পশনের জন্য হতে পারে, ডিমান্ড বেড়ে যাওয়ার জন্য হতে পারে, ড্রাগসের জন্য হতে পারে। তো ডায়েটের জন্য মেনলি হচ্ছে পুর ইনটেক অফ ভেজিটেবল, মানে আমরা জানি ফলেটটা ভেজিটেবলে মেনলি থাকে। তো কোনো পেশেন্ট যদি মানে কোনো পার্সন যদি ভেজিটেবল কম খায়, তার ক্ষেত্রে তার ফলেট ডেফিসিয়েন্সি হতে পারে। এছাড়া ম্যাল অ্যাবজর্পশন, যেমন সিলিয়াক ডিজিজ, স্মল বাউল কোনো সার্জারি থাকলেও ম্যাল অ্যাবজর্পশন হতে পারে। এছাড়া ডিমান্ড যদি বেড়ে যায়, সেল প্রলিফারেশন যেমন হিমোলাইসিসে বাড়ে, এবং প্রেগনেন্সিতে আমাদের ডিমান্ড বেড়ে যায়, মানে প্রেগনেন্সিতে ফলেট ডেফিসিয়েন্সি হচ্ছে। এছাড়া ড্রাগস খুবই ইম্পর্টেন্ট, তিন ক্যাটাগরির ড্রাগসে আমাদের ফলেট ডেফিসিয়েন্সি হয়। কি কি? অ্যান্টি কনভালসেন্ট সাচ অ্যাজ ফিনাইটোইন, এছাড়া ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তাছাড়া সাইটোটক্সিক ড্রাগ যেমন মেথোট্রেক্সেট, এইগুলোতে আমাদের ফলেট ডেফিসিয়েন্সি হতে পারে। তো কথা হচ্ছে ম্যানেজমেন্ট অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, কিভাবে ম্যানেজ করব। তো আমাদের একটা পেশেন্ট আসলে তার যদি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া থাকে, সেটা যদি সিভিয়ার হয় এবং পেশেন্ট যদি ভেরি ইল হয়, আমরা তার ট্রিটমেন্টটা শুরু করে দিব। তার যদি ভিটামিন বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি নাকি ফলেটের ডেফিসিয়েন্সি, সেটা ডায়াগনোসিস করার আগেই আমরা তার ট্রিটমেন্ট শুরু করব। ট্রিটমেন্টে বোথ ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড থাকবে। ঠিক আছে, আমরা শুধু ফলিক অ্যাসিড একা কখনো ট্রিটমেন্ট দিব না। শুধু ফলিক অ্যাসিড অ্যালোন, মানে শুধুমাত্র ফলিক অ্যাসিড দিলাম, ভিটামিন বি টুয়েলভ দিলাম না, তাহলে কি হবে, ওই পেশেন্টের নিউরোলজিক্যাল ফিচারগুলো আরো বেশি খারাপ হয়ে যাবে। তো যেসব পেশেন্টের সিভিয়ার অ্যানজাইনা আছে, হার্ট ফেইলার আছে, তাদেরকে ট্রান্সফিউশন করা যাইতে পারে, মানে ইন্ট্রাভেনাস ট্রান্সফিউশনের মাধ্যমে ভিটামিন বি টুয়েলভ ফলেটের ডেফিসিয়েন্সিটা রিকভার করা যেতে পারে। বাট এইখানে কিছু সমস্যা হতে পারে। কথা হচ্ছে, পেশেন্টের যদি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া থাকে, তার কার্ডিওভাস্কুলার সিস্টেমটা ওই ক্রনিক অ্যানিমিয়ার সাথে আস্তে আস্তে অ্যাডাপ্টেড করে নেবে। ঠিক আছে, মানে তার ব্লাড ভলিউমটা, যেই অ্যানিমিক পেশেন্টের ব্লাড ভলিউমটা যেই কমে যাচ্ছে, ওটার সাথে অ্যাডাপ্টেড করে নিবে আস্তে আস্তে। তো হঠাৎ করে যদি ট্রান্সফিউজ করা হয়, তাহলে কি হবে, পেশেন্টের ভলিউম লোড হয়ে যাবে, আলটিমেটলি সিভিয়ার কার্ডিয়াক ফেইলার হতে পারে। এই জন্য আমরা প্রিকশন নিয়ে ট্রান্সফিউজ করব সিভিয়ার ক্ষেত্রে। কিভাবে করব, আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে পারি, অথবা স্লো অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি উইথ ডায়ুরেটিক্স। স্লোলি দিব এবং ডায়ুরেটিক্স দিব, খুবই ইম্পর্টেন্ট। আর স্লোলি যখন দিই, তখন 1 ইউনিট অফ রেড সেল দিই উইথ ডায়ুরেটিক্স দিই, এটা মনে রাখবো। এবার আসে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি কি ট্রিটমেন্ট দিব, দেন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে কি ট্রিটমেন্ট দিব। তো প্রথমে আসি ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হলে কি ট্রিটমেন্ট দিব। তো কোনো পেশেন্টের যদি ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি থাকে, তাকে আমরা হাইড্রোক্সি কোবালামিন দিব। তো হাইড্রোক্সি কোবালামিন আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে পেশেন্টকে দিতে পারি। প্রথমে দেখব পেশেন্টটা আনকমপ্লিকেটেড নাকি কমপ্লিকেটেড।
ঠিক আছে, পেশেন্টের কমপ্লিকেটেড মানে বুঝাইছে তার নিউরোলজিক্যাল সাইন সিমটমস থাকে। পেশেন্টের যদি নিউরোলজিক্যাল সাইন সিমটমস থাকে পেশেন্টটা হচ্ছে কমপ্লিকেটেড, আর না থাকলে আনকমপ্লিকেটেড। তো আনকমপ্লিকেটেড ডেফিসিয়েন্সিতে আমরা হাইড্রোক্সিকোবালামিন কোন ডোজ মেনটেন করে দিব? তো নর্মালি হাইড্রোক্সিকোবালামিন আমরা আনকমপ্লিকেটেড পেশেন্টের ক্ষেত্রে 1000 মাইক্রোগ্রাম দিব ইন্ট্রামাসকুলারলি, সেটা হচ্ছে 6টা ডোজে। ঠিক আছে, 2 বা 3 দিন পর পর 6টা ডোজে দিব, এবং মেইনটেনেন্স ডোজ হচ্ছে 1000 মাইক্রোগ্রামই দিব, কিন্তু 3 মাস পর পর। সেটা হচ্ছে আনকমপ্লিকেটেড পেশেন্টের ক্ষেত্রে। আর যদি পেশেন্টটা কমপ্লিকেটেড হয় মানে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই আগে আনকমপ্লিকেটেডে দিয়েছিলাম 1000 মাইক্রোগ্রাম, এটা 6টা ডোজে 2 বা 3 দিন পর পর। তো কমপ্লিকেটেড হলে কি করব, 1000 মাইক্রোগ্রাম আমরা অল্টারনেটিভ ডে পর্যন্তই দিতে থাকবো। মানে আজকে দিলাম একদিন পর পর, অ্যাকচুয়ালি একদিন পর পর বা অল্টারনেট ডেতে আমরা দিব ইমপ্রুভমেন্ট না হওয়া পর্যন্ত। আর মেইনটেনেন্স ডোজ হচ্ছে সেম, মেইনটেনেন্স ডোজ হচ্ছে 1000 মাইক্রোগ্রাম 3 মাস পর পর। তো ইউজুয়ালি ভিটামিন বি 12 দেওয়ার 5 থেকে 10 দিনের মধ্যে রেটিকুলোসাইট বেড়ে যায়, এবং হিমোগ্লোবিনও 1 উইকের মধ্যে 10 গ্রাম পার লিটার করে বাড়তে থাকে। তো ইউজুয়ালি আমরা যখন ভিটামিন বি 12 দিই তখন পেশেন্টের একটা ড্রামাটিক রেসপন্স হয়, অন্যরকম ড্রামাটিক রেসপন্স। কি রেসপন্স? বোন ম্যারো একটা রেসপন্স করে। বোন ম্যারো দুইটা জিনিস কমায় দেয়, এক হচ্ছে পটাশিয়াম, দুই হচ্ছে আয়রন। বোন ম্যারো তার আয়রন স্টোরেজ কমায় দেয়। তো কথা হচ্ছে দিলাম ভিটামিন বি 12 মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ইমপ্রুভ করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে বোন ম্যারো ড্রামাটিক রেসপন্স করে, উল্টা রেসপন্স করে আয়রনটা আবার কমাই দিবে, সাথে পটাশিয়াম। তো সেই ক্ষেত্রে পেশেন্টের আয়রন কমে যাওয়ার জন্য ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াও ডেভেলপ করতে পারে, মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াও ডেভেলপ করতে পারে। তো এই পেশেন্টের আমরা ভিটামিন বি 12 যদি দিই তাইলে দেখা যাচ্ছে তার ব্লাড পিকচারে ডাইমরফিক অ্যানিমিয়া পাবো, মাইক্রোসাইটিক ম্যাক্রোসাইটিক দুইটাই পারবো। তো এটা প্রিভেন্ট করার জন্য আমরা ভিটামিন বি 12 এর সাথে অবশ্যই আয়রন সাপ্লিমেন্টেশন বা আয়রন থেরাপি দিব। তো পেশেন্টের যদি সেন্সরি নিউরোপ্যাথি থাকে সেটা 6 থেকে 12 মাসের মধ্যে ইমপ্রুভ করে, আর যদি সিভিয়ার কোনো প্রবলেম থাকে লং স্ট্যান্ডিং সেটা আসলে ইমপ্রুভ হয় না। এবার আসে ফলেট ডেফিসিয়েন্সি। ফলেটের ক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দিব? ফলেটের ক্ষেত্রে আমরা ওরাল ফলিক অ্যাসিড দিব, সেটা 5 মিলিগ্রাম ডেইলি ফর 3 উইকস। আর মেইনটেনেন্স ডোজ হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা 5 মিলিগ্রাম ট্যাবলেট। ঠিক আছে, তো আমরা ফলেটের ক্ষেত্রে আমরা 5 মিলিগ্রাম প্রত্যেক দিন দিব, এটা 3 সপ্তাহ ধরে চলবে, ফলোড বাই মেইনটেনেন্স ডোজ এইখানেও 5 মিলিগ্রাম, বাট সেটা হচ্ছে 1 উইকলি। তো ইউজুয়ালি কোনো পেশেন্ট যদি প্রেগন্যান্সিতে যায়, কোনো ফিমেল যদি প্রেগন্যান্সিতে যায়, আমরা জানি প্রেগন্যান্সিতে ফলেট ডেফিসিয়েন্সি অনেক বেশি হয়। তো তার ক্ষেত্রে আমরা প্রোফাইলেক্টিক ফলিক অ্যাসিড দিব, যাতে করে ওই ফিটাসের নিউরাল টিউব ডিফেক্ট ডেভেলপ করতে না পারে। তাছাড়া কোনো পেশেন্টের হিমোলাইটিক অ্যানিমিয়া যদি থাকে তার ক্ষেত্রে আমরা প্রোফাইলেক্টিভ সাপ্লিমেন্টেশন দিতে পারি। তো ক্লিনিক্যালি দেখা গিয়েছে 400 মাইক্রোগ্রাম পার ডে করে যদি আমরা ফলিক অ্যাসিড দিই, মানে ফলেট দিই, ওরাল ফলিক অ্যাসিড দিই অ্যাকচুয়ালি, তাহলে তার করোনারি এবং সেরেব্রোভাস্কুলার ডিজিজ অনেক কমে যায়। কেন? কারণ ফলিক অ্যাসিড হোমোসিস্টিন লেভেলটা ব্লাড থেকে অনেক কমিয়ে দেয়, এই ক্ষেত্রে ইমপ্রুভ হয়। তো এবার আসে হচ্ছে ইনভেস্টিগেশন অফ দি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য কি কি ইনভেস্টিগেশন আমরা করব? একটা হচ্ছে ডায়াগনস্টিক ফাইন্ডিং, একটা কোরোবোরেটিভ ফাইন্ডিং। তো ইনভেস্টিগেশনে ডায়াগনোসিস ফাইন্ডিং এ আমরা সেরাম ফলেটটা যেটা, এটা আমরা ডিফিকাল্ট খুবই ইন্টারপ্রেট করা। সেরাম ফলেট দেখে আসলে ফলেট ডেফিসিয়েন্সিটা বের করা যায় না। মেনলি দেখা হচ্ছে রেড সেল ফলেট। রেড সেল ফলেট লো হলে আমরা ধরে নিই তার ফলেট ডেফিসিয়েন্সি আছে। এছাড়াও কোরোবোরেটিভ কিছু ফাইন্ডিংস আমরা পাই, যেমন হচ্ছে তার মেগালোব্লাস্টিক বোন ম্যারো থাকে, এছাড়াও ম্যাক্রোসাইটিক ডিসপ্লাস্টিক ব্লাড পিকচার। মানে ইউজুয়ালি ডাইমরফিক যেটা পাচ্ছি মাইক্রোসাইটিক ম্যাক্রোসাইটিক, এটাই হয়তো বুঝাইছে। তো দ্যাটস অল অ্যাবাউট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া।